সোজা কথায় ভারতের পদতলে, ভারত মহাসাগরে এই যুদ্ধের ঢেউ একেবারে এবার সরাসরি চলে এলো। ভারতের পক্ষে কতটা আশঙ্কা জেনে নেব ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছ থেকে। দেবাশিস দাস। সুমন, আপনি দুদিন আগে আমরা যখন প্রোগ্রাম করছিলাম তখন আমরা এটা নিয়ে ডিবেট করছিলাম এবং আমার মনে হয় কোথাও একটা ষড়যন্ত্র চলছে যে যেন তেন প্রকারেণ যেসব দেশ এই যুদ্ধের মধ্যে জড়াতে চাইছে না, আমেরিকা এবং সিআইএ তাদেরকে জোর করে টেনে এনে জড়িয়ে দিচ্ছে। খালি ভারত না, আমি ভারতের ব্যাপারটায় আসছি। আপনি যদি দেখেন প্রথম যুদ্ধটা শুরু হয় যখন ইউএস, ইসরায়েল আর ইরান ছাড়া কেউ ছিল না একদম, এবং ফ্রান্স একটা বিরোধী জায়গায় গিয়েছিল যে আমরা এটাতে সাপোর্ট করব না। কানাডা টোটালি বিরোধী জায়গায় গিয়েছিল। এখন কানাডা, ফ্রান্স নিজেদের সবকিছু নিয়ে তৈরি আছে এই যুদ্ধটাতে ইরানের বিরুদ্ধে লড়াই করবার জন্য। এবং কানাডার রাষ্ট্রপ্রধান এই ভাষায় বলছেন যে আমরা কতদিন এই যুদ্ধ থেকে দূরে থাকতে পারবো আমরা জানি না। কিছু একটা দেখবেন, একটা অসহায়তার সুর আছে, একদম অসহায়তার সুর আছে। তো কোনো একটা গেম চলছে। স্পেন বলেছিল আমরা মরে যাব তাও এই যুদ্ধে ঢুকবো না, স্পেন এখন বলছে আমরা একটা ফ্রিগেট পাঠাচ্ছি। অস্ট্রেলিয়া বিনা কারণে এই যুদ্ধে ঢুকে গেছে। ইটালি বলেছে আমরা এয়ার ডিফেন্স দেবো প্রত্যেকটা গালফ কান্ট্রিজকে। এবং ইউকে প্রথমে একটু নিমরাজি হয়েছে। এবার তার সাথে দেখা যাচ্ছে যে ভারতের উপকূলে নাও করতে পারতো এই কারণটা। কারণ দেখুন এইটা হতো, দেখুন আমি নৈতিকতার কথায় যাচ্ছি না, আমি যুদ্ধের কথায় যাচ্ছি। একটা কথা আছে, অল ইজ লাভ অ্যান্ড ওয়ার, অল ইজ ফেয়ার। এবার হচ্ছে কি একটা যুদ্ধ তো চলছে, ইরান আর আমেরিকার মধ্যে যুদ্ধ চলছে, যে যেখানে পারছে মারছে। এমন না যে ইরানও খালি বেছে বেছে ওই আশেপাশের আমেরিকান সোলজারদের মারছে। ইরান কোথায় কোথায় গিয়ে মিসাইল ফেলছে সেটা আমরাও দেখছি। তো সেইখানে সিপ্রাসে গিয়ে মিসাইল পড়ছে। এবার সেখানে কি হচ্ছে যে ওরা এইটা করতো, কিন্তু এইভাবে করা উচিত ছিল না। এরা আমাদের অতিথি হয়ে এসেছিল, এখানে আমেরিকান শিপটাও ছিল। ঘটনাক্রমে এই যেটা হয়েছে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ, আমিও ভাইজাগে ছিলাম। হ্যাঁ, সেদিন আপনার প্রোগ্রামে আসার কথা ছিল, আমি আসতে পারিনি। হ্যাঁ, এবং একটা বাইট দিয়েছিলাম হোটেল থেকে। তো এইবার কি হচ্ছে যে এইখানে দুটো তিনটে জাহাজ ইরানের এসেছিল, ইরানের নেভাল চিফ এসেছিল এবং আমাদের রাষ্ট্রপতি ছিলেন এখানে, মিলান বলে। এবার এরা ফেরত যাচ্ছে, ফেরত গেলে আফটার শ্রীলঙ্কা ইফ ইউ সি ওরা কোন দিকে যাবে, ওরা বাঁ দিকে যাবে, মানে টুয়ার্ডস আরব সাগর। কারণ ওদের ওই গালফগুলোর দিকে যাবে, সেখান দিয়ে ঢুকবার চেষ্টা করবে। এবং ওখানে কারা বসে আছে, আমেরিকান শিপ বসে আছে। তাহলে ওরা তো অন্য কোনো জায়গায় ওকে অ্যাটাক করতে পারতো, অ্যাটাক তো হতোই, এটা করতো। প্লাস একটা জিনিস আপনাকে বলছি, কে কাকে অ্যাটাক করেছে যুদ্ধের ডামাডোলে এত সহজে বলা সহজ না। যে জাহাজটি ছিল সেটা কিন্তু যুদ্ধ জাহাজ, সে কিন্তু কোনো যুদ্ধ জাহাজ আপনাকে লিখে দিচ্ছি যখন তার পোর্ট থেকে বেরোয়, সে রিগাটা অ্যাটেন্ড করতে বা ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ করতে, তারা কিন্তু সশস্ত্রভাবে যায়। এই ফ্রিগেট কিন্তু সাবমেরিন হান্টারও, তাদেরও একটা রোল থাকে। ফলে এমন না যে ওরাও একটু কিছু জানতো না, বাট এই টর্পেডো মারা ওইখানে উচিত হয়নি আমি মনে করি। কিন্তু লিগালি ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল ওয়াটারে ছিল না। ইন্ডিয়ান ওশনে 30টা দেশ ছোঁয়, মোস্ট সবকটা, অনেকগুলো দেশে আমি নিজেও গেছি। ফলে এখান থেকে মরিশাস চলে যান আপনি, কত ঘন্টার ফ্লাইট, সেটাও তো ইন্ডিয়ান ওশন। তো ফলে ইট ইজ নট দ্যাট কি ইন্ডিয়ান ওশন হলে সবকিছু আমরা করব। আমাদের টেরিটোরিয়াল ওয়াটার 20 কিলোমিটার মতো, 12 নটিক্যাল মাইল, আর তারপরে ইজেড, তার বাইরে এটা ছিল। এইটা ছাড়া আরো কয়েকটা কথা বলতে পারবো। এটা তো হলো এখানে, এটা এখন দেখবো, কারণ আরেকটি জাহাজ আসছে সেইখানে, ওই সেকেন্ড জাহাজটি ফিরবে। তারা শ্রীলঙ্কায় ল্যান্ড করতে চাইছে। শ্রীলঙ্কার অপোজিশন গভর্নমেন্টকে প্রচণ্ড প্রেশার দিচ্ছে রাজাপাক্ষ, যে আপনারা বলুন যে আপনারা কি একে ল্যান্ড করতে দেবেন কি না। শ্রীলঙ্কা অকারণে এই যুদ্ধে জড়িয়ে গেছে। ভারত খুব সুন্দরভাবে এখন অবধি গা বাঁচিয়ে আছে। যদি থাকতে পারে ভারতের ভাগ্য ভালো, কারণ এই যুদ্ধে যদি ভারত জড়িয়ে যায় তাহলে ভারতের মানে অর্থ স্রোতের মতো বেরিয়ে যাবে। আরও কয়েকটা কথা বলবো যেগুলো একটু ডিস্টার্বিং এই যুদ্ধগুলো নিয়ে, যেগুলো দেখুন দুই দেশের পাগলরা পাগলের মতো মিসাইল মারছে, এ ওকে মারছে, কেউ হোটেলে বোম ফেলছে, কেউ শপিং মলে, কেউ ফাইটিং বেসে, কেউ স্কুলের মধ্যে বাচ্চাদের, সব ঠিক আছে। কিন্তু অন্য কিছু কয়েকটা ঘটনা ঘটছে, যেমন খাপছাড়া ঘটনা। ইরান বলল 2-2.5 দিন আগে নাতাঞ্জ আর ইস্ফাহান বলে ওদের আছে, ইস্ফাহান, ওইখানে মানে টুয়ার্ড সাউদার্ন ইরান আমাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টরগুলোকে বোম মেরেছে ইসরায়েল। এবং সঙ্গে সঙ্গে ওরা বললো আমাদের কিন্তু লিক হচ্ছে। সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, যারা মানে আমেরিকার ধোঁয়া ধরা একটা এজেন্সি, তারা বললো না না কোনো লিক নেই, আমরা দেখে নিয়েছি। সেই দিন দুপুর 2-2:30 নাগাদ ইরানে একটা ভূমিকম্প হলো আরেকটু সাইডে, সেটা নিয়েও লোকে কথা বলছে যে এই ভূমিকম্পটা কিভাবে। এবার গতকাল ইরান বলল আমরা ইসরায়েলের ডিমোনো, যেটা হচ্ছে নেগেভ ডেজার্ট, যেটা সেখানে নিউক্লিয়ার রিঅ্যাক্টরকে টার্গেট করব।
এবং সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে প্রায় একসাথে আমেরিকা তাদের ডুমসডে মিসাইলটা টেস্ট করলো। ঠিক। এটার কি দরকার ছিল? এই ডুমসডে মিসাইল কি মেসেজ দিচ্ছ তোমরা পৃথিবীকে? কি তোমরা কি সত্যি এটাকে নিউক্লিয়ার ওয়ারের দিকে নিয়ে যাচ্ছ? তো এইখানে একটা জড়িয়ে যাচ্ছে ব্যাপারটা, যে মানে ভালো লক্ষণ না। আরেকটা ব্যাপার যেগুলো দেখছি যে কিছু দেখুন, ইসরায়েল আর এদের বোমবাড়ি চলছে, সবাই সবারটা কিছু স্বীকার করছে না, আবার কিছু স্বীকার করছে। কিন্তু ইসরায়েল স্ট্রংলি রিফিউট করছে যে আমরা তুর্কির ওপরে বোম মারিনি, মানে ইসরায়েল মিসাইল মারিনি। আমেরিকা বলছে তুর্কির ওপরে বোম মেরেছে, ইরাকের ওপর দিয়ে, সিরিয়ার ওপর দিয়ে তুর্কি পৌঁছাবার আগে ন্যাটো ফোর্স ওটাকে ডাউন করেছে। ইসরায়েল স্ট্রংলি, ইরান স্ট্রংলি বলছে না আমরা করিনি। আজকে আজারবাইজানের এয়ারপোর্টে মিসাইল অ্যাটাক হয়েছে, ইরান একেবারে না করেছে, না আমরা করিনি। তাহলে এটা কে করছে? তাহলে কি আমেরিকা কোনো প্রক্সি দিয়ে করাচ্ছে, সিআইএ, বা ইসরায়েল কোনো প্রক্সি ব্যবহার করছে, যেটা আমরা এখনো মানে নেক্সট প্লেয়ারকে? ড্রোন তো গেছে, কোনো সন্দেহ নেই। এবং তাহলে এটা কে করছে, এটা চিন্তার ব্যাপার আর কি। কারণ এই ড্রোন আপনি যদি মনে থাকেন অফ সিঁদুরে আমি বলেছিলাম যে যুদ্ধবিদ্যাটা আমরা জানতাম, সেই যুদ্ধবিদ্যাটা পুরো পাল্টে গেল ড্রোনের জন্য। কারণ মানে কয়েক হাজার ডলার একটা অস্ত্র 2000 কিলোমিটার চলে যাচ্ছে, কোনো দায়বদ্ধতা নেই তার, কোনো পাইলট নেই, কিচ্ছু নেই, সে গিয়ে আঘাত করে আসছে, একটা অয়েল ট্যাঙ্কার ফেটে যাচ্ছে এবং পুরো সমুদ্র ভর্তি তেল হয়ে যাচ্ছে। এই একটা ক্ষমতা, এইটাতে দেখা যাচ্ছে যে ফ্যান্সি আমরা ওয়েপেন নিয়ে ঘুরছে লোকেরা, F-35, রাফায়েল, সুখয়, এবং এত এই একটা ছোট্ট জিনিস, এই ফ্যান্সি ওয়েপেনগুলো দিয়ে মিডল ইস্ট কিছুই করতে পারলো না। এতগুলো কান্ট্রি মিডল ইস্টে বেছে বেছে, বিশেষ করে দুবাই, আবুধাবি আর বাহরাইন, কারণ এরা ওই ট্রিটিটা সাইন করেছিল, আব্রাহাম অ্যাকর্ড, বেছে বেছে ওদেরকে, প্লাস কাতার আর কুয়েত আর সৌদিকে অল্প, এবং টার্গেট করছে ইরান, এবং সেটা লোকে দাঁড়িয়ে দেখছে। এবং এখন অবধি ইরান কিন্তু তার শেষ অস্ত্র প্রয়োগ করেনি। এটা চিন্তার ব্যাপার। সে কি কোনো মরণ কামড় দেবে? সে কি কোনো এমন কিছু করবে? কারণ তার কাছেও কিছু হাইপারসনিক মিসাইলস আছে, আর ইউএস এর কাছে তো আছে। ইউএস তো রোজ একটা করে নতুন ঝোলার থেকে বার করছে ওয়েপেন, এবং সেটা টেস্ট করছে। তো এইখানে আমার মনে হয় ইন্ডিয়া যদি খুব মানে ভাগ্য ভালো হবে আমাদের, যদি এখান থেকে আমরা গা বাঁচাতে পারি। এবং এই যুদ্ধে আজকে তো দেখছি যে আমাদের ফরেন মিনিস্টার, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, উনি ওনার সাথে কথা বলেছেন, ইরানের ফরেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারের সাথে একটা মোটামুটি কথা শুনতে পাচ্ছি যে হরমুজ প্রণালী দিয়ে ভারতকে অ্যালাউ করা হবে এবং অন্যান্য দেশকে অ্যালাউ করা হবে, খালি ইসরায়েল, ইউএস অ্যান্ড ইউরোপের কোনো দেশকে অ্যালাউ করবো না। সেটা যদি হয় খুব ভালো। নিঃসন্দেহে সেটা হলে একটা মানে চিন্তার একটা ভ্রুকুটি অন্তত সোজা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.